ফোনে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ঢাকা কাঠমান্ডু ফ্লাইটে বোমা হামলার হুমকি, যাত্রীদের তল্লাশির পর উড্ডয়নের প্রস্তুতি। শুল্ক আলোচনায় বেশ কিছু বিষয়ে বাংলাদেশ যুক্তরাষ্ট্র একমত, জানালেন প্রধান উপদেষ্টা। অমীমাংসিত বিষয়ে আজ তৃতীয় দিনের আলোচনা। একমত হলে জুলাই ঘোষণাপত্র 5 আগস্ট, জানালেন স্থানীয় সরকার উপদেষ্টা। 11 জুলাইকে জুলাই আন্দোলনের প্রথম প্রতিরোধ দিবস ঘোষণা। সরকারের পক্ষ থেকে আজকের এই দিনকে আমি প্রথম প্রতিরোধ দিবস ঘোষণা করছি। বিএনপি সবসময় সংস্কারের পক্ষে, বললেন রুহুল কবির রিজভী। নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ ঘোষণা করলে কেটে যাবে সব সংকট। এবং সংস্কার, বিচার ও নির্বাচন একসঙ্গে দেখতে চায় এনসিপি, যশোরে নাহিদ ইসলাম। সংস্কার ছাড়া কোনো নির্বাচন মেনে নেবে না জনগণ। সংবাদ রাতে দেখছিলেন সংবাদ শিরোনাম, সঙ্গে আছি আমি শারমিন ন্যান্সি। এবারে থাকছে বিস্তারিত। অজ্ঞাতনামা নম্বর থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ঢাকা কাঠমান্ডু ফ্লাইটে বোমা হামলার হুমকি পাওয়ায় যাত্রীদের নিরাপদে নামিয়ে তল্লাশি করা হয়েছে। বোমা না পাওয়ায় উড্ডয়নের প্রস্তুতি চলছে। শুক্রবার বিকেল 4:45 বিজি 373 ফ্লাইটটি ঢাকা থেকে ছেড়ে যাওয়ার কথা ছিল। উড়োজাহাজটিতে তখন 142 যাত্রী ও 7 জন ক্রু ছিল। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক ক্যাপ্টেন এস.এম. রাগিব সামাদ জানায়, একটি অজ্ঞাতনামা নম্বর থেকে ফোন কলের মাধ্যমে জানানো হয় বিমানের ফ্লাইটে বোমা রয়েছে। এরপরই বিমানবন্দরের নিরাপত্তা ব্যবস্থার সর্বোচ্চ সতর্কতা নেওয়া হয়। পরবর্তীতে র্যাব এর বোমা নিষ্ক্রিয়কারী দল তাদের সঙ্গে যোগ দিয়ে উড়োজাহাজের অভ্যন্তর ও লাগেজ পরীক্ষার কার্যক্রম করে। সব যাত্রীদের নিরাপদে উড়োজাহাজ থেকে নামিয়ে স্ক্রিনিং শেষে লাউঞ্জে পাঠানো হয়। বিমানবন্দরের সব বিমান উড্ডয়ন এবং অবতরণ কার্যক্রম স্বাভাবিক রয়েছে বলেও জানান তিনি। অজ্ঞাতনামা নম্বর থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ঢাকা কাঠমান্ডু ফ্লাইটে বোমা হামলার হুমকি নিয়ে জানাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী সাদ আহমেদ। সাদ, সেখানে সর্বশেষ পরিস্থিতি আমাদের জানাবেন। আমি এখন দাঁড়িয়ে আছি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। আমি যদি একটু বলতে চাই, বেলা 4:45 এখানে কিন্তু বাংলাদেশ বিমানের 373 ফ্লাইটটি কিন্তু কাঠমান্ডুর উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার কথা ছিল এবং সেই ফ্লাইটেই কিন্তু তৈরি হয় বোমা আতঙ্ক। আমি যদি একটু বলতে চাই যে 373 অর্থাৎ বাংলাদেশ বিমানের যে বিজি 373 ফ্লাইটটি বাংলাদেশ থেকে কাঠমান্ডুর উদ্দেশ্যে কিন্তু ছেড়ে যাওয়ার কথা ছিল, তখনই কিন্তু অজ্ঞাত একটি নাম্বার থেকে ফোন কল আসে যে সেই ফ্লাইটটিতে কিন্তু বোমা রয়েছে। এর পরপরই কিন্তু সব যাত্রীদেরকে সেখান থেকে নামিয়ে দেওয়া হয় এবং বিমানবন্দরের যে বোম ডিসপোজাল ইউনিট সহ অন্যান্য যে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা রয়েছে তারা কিন্তু বিমানটিতে ব্যাপক তল্লাশি চালায়। প্রায় 1 ঘন্টা সেই তল্লাশির পর কিন্তু তারা নিশ্চিত করে যে বিমানটিতে আসলে কোনো বোমা ছিল না এবং এটি একটি ফেক কল ছিল। এবং তারপরে কিন্তু আবার বিমানটিকে উড্ডয়নের জন্য প্রস্তুত করা হয় এবং সেখানে আবার যাত্রীদেরকে কিন্তু পুনরায় কিন্তু আবার বোর্ডিং করানো হয়। আমরা যেটা জানি যে 4:45 কিন্তু ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কাঠমান্ডুর উদ্দেশ্যে কিন্তু বিমানটি ছেড়ে যাওয়ার কথা ছিল এবং উড্ডয়নের সময় কিন্তু একটি অজ্ঞাত নাম্বার থেকে ফেক কল আসে এবং তারপরই কিন্তু সেই ফেক কলে কিন্তু বলা হয় যে বিমানটিতে বোমা রয়েছে এবং তারপরই কিন্তু বিমান বাংলাদেশের যে বোম ডিসপোজাল ইউনিট রয়েছে তারা কিন্তু সেখানে ব্যাপক তল্লাশি চালায় এবং প্রায় ঘণ্টাখানেকের পর কিন্তু তারা নিশ্চিত করে যে বিমানটিতে আসলে বোমা বা বিস্ফোরক জাতীয় কোনো দ্রব্য পাওয়া যায়নি। এবং তারা পরবর্তীতে আমাদেরকে যেটি জানায়, তারা যেটি বলছে যে এই ফেক কলের সঙ্গে কারা জড়িত বা কারা এর পেছনে রয়েছে তারা কিন্তু এটি তদন্ত করছেন এবং তদন্তের পরপরই কিন্তু আসলে তারা বিস্তারিত জানাবেন বলে এমনটি আমাদেরকে জানিয়েছেন। তবে এখন কিন্তু আবার পুনরায় কিন্তু স্বাভাবিক হয়েছে, এখানকার যে বিমানের যে কার্যক্রম সেটি কিন্তু স্বাভাবিক রয়েছে এবং সেই ফ্লাইটটি অর্থাৎ বিজি 373 যে ফ্লাইটটির কথা বলা হচ্ছে সেটিও কিন্তু আবার উড্ডয়নের জন্য প্রস্তুত করা হচ্ছে এবং সেই ফ্লাইটটিও কিন্তু আবার ছেড়ে যাবে এমনটি কিন্তু আমাদেরকে জানানো হয়েছে। তো এই ছিল হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আমার কাছে সর্বশেষ। সাদ, আপনাকে ধন্যবাদ। দর্শক, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী সাদ আহমেদ। চলমান শুল্ক আলোচনায় বেশ কিছু বিষয়ে বাংলাদেশ ও মার্কিন যুক্তরাষ্ট্র একমত হয়েছে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। শুক্রবার প্রধান উপদেষ্টার ফেসবুক অ্যাকাউন্টে দেয়া এক পোস্টে জানানো হয়, আলোচনার দ্বিতীয় দিনে দুদেশের মধ্যে বর্তমান ও ভবিষ্যৎ বাণিজ্যের গতি প্রকৃতি কেমন হবে সেসব বিষয় উপস্থাপনের পর যুক্তিতর্ক হয়েছে। কিছু বিষয়ে একমত হয়েছে দুদেশ। অমীমাংসিত বিষয়ে আজ তৃতীয় দিনের আলোচনা হবে। ইউসুফ ভুইয়া রিপোর্ট।
3 দিনব্যাপী বাংলাদেশ যুক্তরাষ্ট্র শুল্ক আলোচনার দ্বিতীয় দিন শেষ হয়েছে। শুক্রবার প্রধান উপদেষ্টার ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এই তথ্য জানানো হয়। ফেসবুক পোস্টে বলা হয়, আলোচনার দ্বিতীয় দিনে দুই দেশের মধ্যে বর্তমান ও ভবিষ্যৎ বাণিজ্যের গতি প্রকৃতি কেমন হবে সেসব বিষয়ে উপস্থাপনের পর যুক্তিতর্ক হয়েছে। বেশ কিছু বিষয়ে দুই দেশ মোটামুটিভাবে একমত হয়েছে, কিছু বিষয় অমীমাংসিত রয়েছে বলেও জানানো হয়। পোস্টে জানানো হয়, দ্বিতীয় দিনের আলোচনায় বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন একান্তে ইউএস ট্রেড রিপ্রেজেন্টেটিভ অ্যাম্বাসেডর জেমিসন গ্রেয়ারের সঙ্গে বৈঠক করেছেন। তার সঙ্গে শুল্ক বিষয়ক আলোচনার পাশাপাশি দুই দেশের বাণিজ্য ও স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আন্তরিক পরিবেশে আলোচনা হয়েছে। এই আলোচনায় বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দিচ্ছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। ঢাকা থেকে ভার্চুয়ালি যুক্ত হন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান সহ সরকারের উচ্চপদস্থ কর্মকর্তা ও বিশেষজ্ঞরা। ইউসুফ ভুঁইয়া, দেশ টিভি, ঢাকা। 11 জুলাইকে জুলাই আন্দোলনের প্রথম প্রতিরোধ দিবস ঘোষণা করেছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। বলেন, রাজনৈতিক দলগুলো একমত হলে আগামী 5 আগস্ট জুলাই ঘোষণাপত্র দেওয়া হবে। শুক্রবার বিকেলে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের মুক্ত মঞ্চে এক অনুষ্ঠানে তিনি এই ঘোষণা দেন। আসিফ মাহমুদ বলেন, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা 11 জুলাই যে প্রতিরোধ গড়ে তুলেছিল তা সারা দেশের আন্দোলনকারীদের সাহস জুগিয়েছিল। এই দিনে শান্তিপূর্ণ আন্দোলনকে সহিংসতার দিকে ঠেলে দেয় স্বৈরাচারী সরকার। সেই সহিংসতার সূচনা হয় কুমিল্লা বিশ্ববিদ্যালয় থেকেই। পরে উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে জুলাই মিনারের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তিনি। আজকের এই দিনকে আমি প্রথম প্রতিরোধ দিবস ঘোষণা করছি। সরকারের পক্ষ থেকে আপনারা আবার প্রতিরোধ গড়ে তুলে, আমরা ডকুমেন্টারিতে দেখছিলাম, ঠিক ঢাকা চট্টগ্রাম মহাসড়কের যে স্থানটিতে ব্লকেট করেছিলেন, যে স্থানটি আপনারা বিজয় করেছিলেন সেদিন, সেখানে প্রতিরোধ মিনার স্থাপন করা হবে। গণতন্ত্র ফিরিয়ে দেওয়ার দাবি শুধু বিএনপির একার কোনো দাবি নয়, এটা জনগণের দাবি বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বলেন, সংস্কারের বিপক্ষে নয় বিএনপি, এদিকে একটি গোষ্ঠী নির্বাচনকে বানচাল করার ব্যর্থ চেষ্টা করছে বলেও মন্তব্য করেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। নিয়াজ মোর্শেদের রিপোর্ট। 2011 সালে বিএনপির কর্মসূচিতে প্রশাসনের হামলার অভিযোগ এনে জড়িতদের বিচারের দাবিতে শুক্রবার প্রতিবাদ সভা করে জাতীয়তাবাদী নবীন দল। এতে যোগ দিয়ে বিএনপি নেতারা দাবি জানান, যেসব পুলিশ কর্মকর্তারা বিএনপির নেতাকর্মীদের দমন পীড়ন চালিয়ে ফ্যাসিস্ট সরকারকে ক্ষমতায় রাখার চেষ্টা করেছিল তাদের বিচারের। আমরা শান্তির পক্ষে, আমরা গণতন্ত্রের পক্ষে, আমরা বহুদলীয় মতকে সম্মান জানানোর পক্ষে, আর আওয়ামী লীগ হচ্ছে ঠিক তার উল্টো। সরকারকে অনুরোধ করব, যত দ্রুত সম্ভব ফেব্রুয়ারি মাসে প্রথমে হোক মাঝে হোক একটি দিন ঘোষণা করতে হবে, একটি তারিখ ঘোষণা করতে হবে। আর রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় আয়োজিত দোয়া মাহফিলে উপস্থিত হয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সংস্কারের নামে জনগণকে বিভ্রান্ত না করে দ্রুত নির্বাচনের দাবি জানান। আমরা কোনো ব্যক্তিগত, কোনো গোষ্ঠীগত দাবি করিনি, আমরা দাবি করেছি জনগণের দর্শন, সেটা গণতান্ত্রিক দর্শন, যেখানে প্রত্যেকটি ব্যক্তি দেশের একজন মালিক হিসাবে, দেশের একজন অধিকার সম্পন্ন ব্যক্তি হিসাবে গড়ে উঠতে পারে, সেটাই হচ্ছে গণতান্ত্রিক অধিকার। বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারে জাসাস আয়োজিত অভ্যুত্থান বর্ষপূর্তি অনুষ্ঠানে যোগ দিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ক্ষমতায় যেতে নয়, বিএনপি দ্রুত দেশের গণতান্ত্রিক উত্তরণ চায়। বাংলাদেশের জনগণের গণতন্ত্রের মুক্তির জন্য যদি ফ্যাসিবাদকে পরাজিত করে থাকেন, তাহলে জনগণকে গণতান্ত্রিক অধিকার পাওয়ার সুযোগের লড়াইতে থাকবে। আমরা সবাই মিলে এই আন্দোলন করেছি, আমরা সবাই মিলে আমরা একটি গণতান্ত্রিক রাষ্ট্র করি। বলেন, বিএনপি যেন ক্ষমতায় যেতে না পারে সেজন্য একটি গোষ্ঠী অপপ্রচার চালাচ্ছে। নিয়াজ মোর্শেদ, দেশ টিভি, ঢাকা। শহীদের রক্তস্নাত বাংলায় ইসলামী ঐক্যের কাঙ্ক্ষিত পরিবেশ সবার চাওয়া বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার। শুক্রবার বাংলাদেশ চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ঢাকা মহানগর উত্তর জামায়াতের উদ্যোগে আয়োজিত বিশেষ সদস্য রুকন সম্মেলনে কথা বলেন তিনি। পরোয়ার বলেন, দেশ ইতিহাসের বিশেষ একটি সময় অতিবাহিত করছে, ত্রয়োদশ নির্বাচনে কাঙ্ক্ষিত ফলাফল অর্জন করতে হবে।
শহীদের রক্তস্নাত বাংলায় ইসলামী পতাকা উত্তোলন এবং ইসলামী ঐক্যের কাঙ্ক্ষিত পরিবেশ সবার চাওয়া। আগামী 19 জুলাই জাতীয় সমাবেশ বাস্তবায়ন করতে সবাইকে আহ্বান জানান তিনি। বিচার ও সংস্কারের মাধ্যমে নতুন বাংলাদেশ নির্মাণের আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। শুক্রবার দুপুরে যশোরের জুলাই পদযাত্রার পথসভায় এসব কথা বলেন তিনি। এর আগে দলের দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ অভিযোগ করেন, নির্বাচন কমিশন আবারও একটি পাতানো নির্বাচন ও ফলাফলের দিকে হাঁটছে। অনেক দল সংস্কার আর বিচার না চেয়ে কেবল নির্বাচন চায় বলেও অভিযোগ করেন তিনি। সালাউদ্দিন সাগরের পাঠানো তথ্য ছবিতে ফারজানা আফরোজ টুম্পা রিপোর্ট। দেশ গড়তে জুলাই পদযাত্রা এই স্লোগানে শুক্রবার দুপুরে যশোরে পথসভা করে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। সভায় দলের আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, বিচার ও সংস্কারের মাধ্যমে নতুন বাংলাদেশ নির্মাণ করতে হবে। শীঘ্রই দুর্নীতি ও চাঁদাবাজদের বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলা হবে বলে মন্তব্য করেন তিনি। সামনে একটি বড় আন্দোলন তৈরি হতে যাচ্ছে দুর্নীতির বিরুদ্ধে এবং চাঁদাবাজের বিরুদ্ধে। দুর্নীতি যারাই করবে, যদি এনসিপির লোকেরা করে, তার বিরুদ্ধে সাধারণ মানুষজন রাস্তায় নামবে। আমরা দায় ও দরদের একটি রাষ্ট্রনীতি গড়ে তুলতে চাই, যেখানে সমাজের সকল ধরনের মানুষ, নারী পুরুষ, ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের অধিকার, সকলের হক নিশ্চিত করা সম্ভব হবে। এর আগে জুলাই আন্দোলনে আহত ও শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন এনসিপির কেন্দ্রীয় নেতারা। এ সময় নির্বাচন কমিশনের সমালোচনা করে হাসনাত আব্দুল্লাহ বলেন, আবারও একটি পাতানো নির্বাচন ও ফলাফলের দিকে হাঁটছে নির্বাচন কমিশন। আপনারা যদি দেখবেন, এখন নির্বাচন কমিশন আমরা দেখলাম তারা একটা সিদ্ধান্ত নিয়ে এটা আগে জানাইছে, জানানোর পরে তারা হচ্ছে মিটিং করছে। তারা যদি তাহলে দেখা যাবে নির্বাচনের আগে ফলাফল আগে নির্ধারণ করে নির্বাচন করবে, তারপর হচ্ছে মানুষকে জানাবে। এই যে আবার একটা সাজানো একটা পরিকল্পিত ছক আমরা দেখতে পাচ্ছি, এটা আবার একটা ফ্যাসিজমকে আবার হচ্ছে রিহ্যাবিলিটেট করা, পুনর্বাসন করার এই যে ছকগুলা, স্ট্র্যাটেজিগুলা মিলতেছে। তিনি অভিযোগ করেন, পরিকল্পিতভাবে নির্বাচন পিছিয়ে দেওয়া হচ্ছে। অনেক দল সংস্কার আর বিচার না চেয়ে কেবল নির্বাচন চায়। আমাদেরকে পরিকল্পিতভাবে নির্বাচন থেকে আলাদা করা হইতেছে। আমরা কিন্তু নির্বাচন বিরোধী না, আমাদের সবগুলোই লাগবে। আমি সংস্কার চাই, আমি বিচার চাই, আমি জুলাই ঘোষণাপত্র চাই, আমি নির্বাচন চাই। এ সময় মতবিনিময় সভায় অংশ নেয়া আহতরা অভিযোগ করেন, জুলাই আন্দোলনের 1 বছর পেরিয়ে গেলেও এখনো ঘোষণাপত্র, আহতদের স্বীকৃতি, জুলাই সনদ, পূর্ণাঙ্গ চিকিৎসা বা পুনর্বাসনের কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। সভায় জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি ও কেন্দ্রীয় নেতা নুসরাত তাবাসসুম সহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। ফারজানা আফরোজ টুম্পা, নিউজ ডেস্ক, দেশ টিভি। ফেনীতে বন্যা পরিস্থিতি নিয়ে কথা বলছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক ই আজম। সরাসরি চলে যাচ্ছে আমরা সেখানেই। অনেক বেশি এটা দেখছি। আমি এসে প্রথমেই এটা জিজ্ঞেস করেছিলাম, কিন্তু দেখা গেল ৯৫০০ জনের মতো বন্যার্ত মানুষ ত্রাণ আশ্রয় কেন্দ্রগুলোতে অবস্থান করছে এবং তাদেরকে রান্না করা খাবার দিতে হচ্ছে। ত্রাণের প্রয়োজন নেই, এটা মোটেও ঠিক নয়। বাঁধও দিতে হবে, ত্রাণও দিতে হবে। ত্রাণটা সবার আগে করতে হবে, কারণ মানুষের জীবন রক্ষা করাটাই প্রধান কাজ। মানুষের জীবন রক্ষা হয়ে যাওয়ার পর তখন এই সমস্ত পরিস্থিতি মোকাবেলার জন্য যা যা অবকাঠামো নির্মাণ করতে হবে সেগুলি আমরা প্রয়োজন অনুসারে নির্মাণ করে নেব, আমাদের দেশের সামর্থ্য অনুযায়ী নির্মাণ করে নেব। আমাদের ইঞ্জিনিয়ারদের প্রজ্ঞা, মেধা এসব দিয়ে এগুলি আমরা দূর করতে পারবো, দূর করে নেব। তো এইসব কোনো কঠিন কোনো ব্যাপার নয়। আমরা যতদিন আমরা জাতি হিসাবে আমরা ঐক্যবদ্ধ থাকবো, আমাদের কাছে এই সমস্ত কোনো বাধাই তেমন বাধা হয়ে থাকবে না। আশা করি ফেনীবাসীর সাথে সারা দেশ যুক্ত আছে। অন্যবার অনেক বেশি স্বেচ্ছাসেবকরা এখানে আসছিল, পরবর্তী পর্যায়ে স্বেচ্ছাসেবকদেরই ত্রাণ দিতে হয়েছে এখানে। তো এবারও ঠিক একই রকমের তারা আসেনই বটে, কিন্তু আপনাদের প্রতি, তাদের এই ফেনীর পরিস্থিতির প্রতি তাদেরও দৃষ্টি আছে। আমরা জাতি যখন ঐক্যবদ্ধ হয়েছি, সমস্যা তো আমাদের কাছে থাকার কথা নয়, আমরা সেই সমস্যা উত্তরণ করতে পারবো। আপনাদের সবাইকে ধন্যবাদ। দর্শক,
ফেনীতে বন্যা পরিস্থিতি নিয়ে কথা বলছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুকী আজম। আমরা সরাসরি সেখানে যুক্ত ছিলাম। ফেনীর ফুলগাজী ও পরশুরামের বন্যা পরিস্থিতি উন্নতি হলেও অবনতি হচ্ছে সদর ও ছাগলনাইয়া উপজেলা। এতে প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা, পানিবন্দী রয়েছেন শতাধিক গ্রামের লক্ষাধিক মানুষ। চলাচলে ভোগান্তির পাশাপাশি জীবিকায়ও টান পড়েছে অনেকের। ঝুঁকিপূর্ণদের উদ্ধার, ত্রাণ সহ নানা কাজে যোগ দিয়েছে সেনাবাহিনী, বিজিবি, পুলিশ ও স্থানীয় প্রশাসন। এদিকে নোয়াখালীর নিচু এলাকায় এখনও জলমগ্ন, ধীর গতিতে নামছে পানি। সহকর্মীদের তথ্য ও ছবিতে আরো জানাচ্ছেন ফারজানা আফরোজ টুম্পা। এখনো লোকালয়ে ঢুকছে পানি, তলিয়ে যাচ্ছে নতুন নতুন এলাকা, বাড়ছে পানিবন্দী মানুষের সংখ্যা। ফেনীর মুহুরী, সিলোনিয়া ও কহুয়া নদীর পানি বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হলেও 21টি ভাঙা স্থানে এখনো ঢুকছে পানি। নতুন করে প্লাবিত হচ্ছে ফেনী সদর ও ছাগলনাইয়া উপজেলার বিভিন্ন ইউনিয়নের শতাধিক গ্রাম। এতে পানিতে তলিয়ে আছে মানুষের বসতবাড়ি, আসবাবপত্র, ফসলি জমি। ভেসে গেছে শত শত পুকুরের মাছ। এতে যাতায়াত, জীবিকা ও রান্নাবান্না করতে না পারায় চরম ভোগান্তিতে পড়েছেন দুর্গতরা। আমার মেয়ে বাড়ি থেকে জিনিসপত্র আনতে যায়, পথে সাপে কামড় দিছে। মশা মাছি বিভিন্ন রকমের জ্বালা যন্ত্রণা আমরা সহ্য করতেছি। আমাদের অনেক মাছ চলে যায়, আমাদের ঘরবাড়ি অনেক ক্ষয়ক্ষতি হয়। দুর্গত এলাকায় আটকে পড়া পানিবন্দীদের উদ্ধার তৎপরতা ও ত্রাণ সহায়তায় সম্মিলিতভাবে কাজ করছে সেনা, বিজিবি ও পুলিশ সদস্যরা। আমরা গতকালকে একটা টিম পরশুরামে ছিল, আজকে একটা টিম পরশুরামে আছে অলরেডি। আমি আজকে ফুলগাজীতে আছি। সো আমাদের এই মুহূর্তে দুইটা টিমই কাজ করছে। আমরা এখানে রান্না করা খাওয়া ডিস্ট্রিবিউট করেছি, আর আমাদের পরশুরামে কিছু ড্রাই ফুড ডিস্ট্রিবিউট করা হচ্ছে। তবে পানি নামতে শুরু করায় ফুলগাজী ও পরশুরামে আশ্রয় কেন্দ্র থেকে ফিরছে মানুষ। 4 দিন ধরে তো আমরা পানিবন্দী। যাদের পানি হালকা একটু কমছে বাড়ি থেকে, যাদের একটু উপরে আছে বাড়ি, তাদের তো কমছে, তারা চলে যাচ্ছে। আর যাদের এখনো কমে নেই, তারা এখন আশ্রয় কেন্দ্রে এখনো বন্দী হয়ে আছে। আতঙ্ক আর অনিশ্চয়তায় দিন পার করা স্থানীয়রা টেকসই বেড়িবাঁধ নির্মাণ করে স্থায়ী সমাধানের দাবি তুলছেন। পূর্বেকার বাঁধগুলা আমাদের সঠিকভাবে মেরামত না হওয়ার কারণে এই ছোটখাটো নদীগুলো আমাদের আবার পুনরায় ভেঙে লোকালয় প্লাবিত হয়ে মানুষের বাড়িঘরে পানি উঠেছে। গতবারও আমাদের অনেক ক্ষয়ক্ষতি হয়ে গেছে। সরকার নতুন করে কোনো পরিকল্পনা গ্রহণ করে নাই এবং অতীতে যে ভাগনাগুলো ভাঙছে এগুলো পরিত্যক্তভাবে রয়ে গেছে। এই জন্য যে উপরের উদ্যানের পানিটা নামলে খুব দ্রুত আমাদের এখানে পানি চলে আসে। পানি নেমে যাওয়ার সাথে সাথে বাঁধ মেরামতের কাজ শুরুর কথা জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। আমরা এটা সব সার্বক্ষণিক অবজারভেশন করতেছি এবং পানি নেমে যাওয়ার সাথে সাথে আমরা খুব দ্রুত এই বাঁধ মেরামতের চেষ্টা করব। গত 7 জুলাই থেকে টানা বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে মুহুরী, কহুয়া ও সিলোনিয়া নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধের 21টি স্থান ভেঙে শতাধিক গ্রাম প্লাবিত হয়। ফারজানা আফরোজ টুম্পা, নিউজ ডেস্ক, দেশ টিভি। গত 18 মাসে নতুন করে প্রায় 1.5 লাখ রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নিয়েছে বলে জানিয়েছে জাতিসংঘের শরণার্থী সংস্থা UNHCR। নতুন করে আগত রোহিঙ্গাদের মধ্যে বেশিরভাগই নারী ও শিশু। শুক্রবার জেনেভা থেকে প্রকাশিত সংস্থাটির এক বিবৃতিতে বলা হয়, মিয়ানমারের রাখাইন রাজ্যে চলমান সহিংসতা, নিপীড়ন ও সংঘাত হাজার হাজার রোহিঙ্গাকে আবারও বাংলাদেশমুখী হতে বাধ্য করছে। 2017 সালের পর থেকে এটি রোহিঙ্গা স্থানান্তরের সবচেয়ে বড় বাধা। বাংলাদেশ দীর্ঘদিন ধরেই রোহিঙ্গাদের প্রতি উদার আচরণ দেখে আসছে এবং বহু প্রজন্ম ধরে তাদের আশ্রয় দিয়ে যাচ্ছে। বর্তমানে কক্সবাজারে মাত্র 24 বর্গ কিলোমিটারের মধ্যে প্রায় 10 লক্ষ রোহিঙ্গা শরণার্থী অবস্থান করছে, যা বিশ্বের অন্যতম ঘনবসতিপূর্ণ শরণার্থী ক্যাম্প হিসেবে বিবেচিত। খুলনা মহানগরীর দৌলতপুরে যুবদল নেতা মাহবুব মোল্লাকে গুলি ও রক কেটে হত্যার অভিযোগ উঠেছে। শুক্রবার দুপুরে দৌলতপুর থানার পশ্চিম মহেশ্বর পাশার নিজ বাসার সামনে এই ঘটনা ঘটে। মাহবুব মোল্লা দৌলতপুর থানা যুবদলের সাবেক সহ সভাপতি ছিলেন। জানা গেছে, জুমার নামাজ পড়তে যাওয়ার সময় তার বাসার সামনেই মোটরসাইকেলে করে 3 জন দুর্বৃত্ত আসে। কিছু বুঝে ওঠার আগেই তারা মাহবুবকে লক্ষ্য করে গুলি চালায় এবং তার শরীরের বিভিন্ন স্থানে রক কেটে দেয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক মাহবুবকে মৃত ঘোষণা করেন। পুলিশ জানিয়েছে, হত্যাকাণ্ডের কারণ ও জড়িতদের চিহ্নিত করতে তদন্ত শুরু হয়েছে। মাহবুব তার নিজের বাড়ির সামনে বেলা 12:30-1টার দিকে তার নিজের কাঠটি পানি দিয়ে পরিষ্কার করছিলেন।
ঠিক সেই সময় চিহ্নিত সন্ত্রাসীরা টেবাকারা তারা প্রথমে মোটরসাইকেল হেলমেট পরে এসে 2-3টে মোটরসাইকেল এসে তার প্রথম গায়ে একটি গুলি করে। দেখছেন সংবাদ রাত।